একটু আগে রাফি নামক ছেলেটি যেই রুমে ঢুকেছিল সেই রুম থেকেই হুট করেই আরিয়ান বের হয়ে আঞ্জুমানের গলায় ছুরি ধরে। ঘটনার আকস্মিকতায় আঞ্জুমানের ভাড়াটে গুন্ডারা চেয়েও নিজের মনিবকে রক্ষা করতে পারে না। আরিয়ান আঞ্জুমানের গলায় ছুরি ধরে রেখে তাকে জিম্মি করে নেয় এবং আঞ্জুমানের গুন্ডাদের বলে, নিজের মালিকের যান বাঁচাতে চাইলে তোদের হাতের অস্ত্রগুলো ফেলে দে, না হলে আমি কিন্তু 1 সেকেন্ডও সময় নেব না এই ডাইনির গলায় ছুরি চালাতে। আরিয়ানের হুমকি শুনেও গুন্ডারা নিজেদের হাতের অস্ত্র ফেলাচ্ছে না দেখে আরিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলে, ওকে, ফেলিস না বয়েজ, এই কুকুর ছানাদের একটু শিক্ষা দাও তো। আদ্রানের বলতে দেরি, কিন্তু আশেপাশের অন্ধকার থেকে হুড়মুড়িয়ে গুন্ডাদের বের হতে দেরি হয় না। আঞ্জুমানরা অতি সাবধানতা বজায় রাখার জন্য তারা যেই ফ্লোরে অবস্থান করছে, বর্তমানে শুধু সেখানে ও তাজওয়াতকে আটকে রাখা রুমটায় অতি নিম্নমানের লাইট ইউজ করেছে। এছাড়া পূর্বেই বলা হয়েছিল তাদের অবস্থানরত ভবনটি জঙ্গল সাইডে এবং ভবনটি পুরাতন হওয়ায় গাছের ডালপালা অধিকাংশই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়েছিল। তাই আরিয়ানরা সদল বলে এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল কোনো অন্ধকার গাছের ডালে বা পিলারের আবডালে। তাদের মেইন টার্গেট ছিল তাজত ও মিসেস শেখকে প্রথমে সুরক্ষিত করা এবং পরে শত্রুদের পাকড়াও করা। যদিও তাদের সকলের পায়ের শব্দ বেশ কয়েকবারই শোনা গিয়েছিল, কিন্তু আঞ্জুমানের লোকেরা ভাবে জঙ্গলে এসব শব্দ কমন বিষয়। পশু পাখি বা রাতের বেলা বের হয়ে আসা পোকামাকড় শব্দ করছে হয়তো। সেই টার্গেট অনুযায়ী আরিয়ান ও তাদের পক্ষের কিছু গুন্ডা তাজওয়াতকে আটকে রাখা রুমটির একদম গা ঘেঁষে সামনে থাকা গাছে বসেছিল। আঞ্জুমান রাফিকে যখন ডেকেছিল তখনই আরিয়ানরা ক্ষীণকাল কাল বিলম্ব ব্যতীত রুমের উন্মুক্ত জানালা দিয়ে ঢুকে যায়। রাফি আঞ্জুমানের আদেশ পূরণ করতে যেই মাত্র রুমে ঢুকেছে, একজন পেছন থেকে তার মুখ চেপে ধরে আর বাকিরা তার উপর হামলে পড়ে সেকেন্ডের ব্যবধানে। রাফি ছেলেটিকে অজ্ঞান করে ফেলে বিনা শব্দেই। তারপর অজ্ঞান প্রায় তাজওয়াতকে আরেকটি আরিয়ানদের পক্ষের লোক কোলে তুলে নিতেই আরিয়ান ক্ষিপ্ত গতিতে বের হয়ে আসে কোনরূপ পূর্বাভাস ছাড়াই। জাওয়াতদের লোকদের অতর্কিত আক্রমণে আঞ্জুমানের গুন্ডারা নিজেদের কোনো প্রতিরক্ষাই করতে পারে না এবং খুব সহজেই ধরাশায়ী করা হয় তাদের। গোটা বিষয়টা যেন আঞ্জুমানের মস্তিষ্ক সাথে সাথে বুঝে উঠতে পারে না। কিছুটা সময় নেয় বুঝতে, কিন্তু তার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে সে তার শত্রু মানে জাওয়াতদের সামনে পুরোপুরি পরাস্ত হয়ে গিয়েছে। শত্রুদের পরাস্ত করার পর 1 সেকেন্ড সময় ব্যয় না করেই পূর্ণতা ছুট লাগায় তার প্রাণ ভমরা তার বুকের মানিকের খোঁজে, আর জাওয়াত ছুটে যায় তার জন্মদায়িনীকে মুক্ত করতে। তাজওয়াতকে কোলে নিয়ে রাখা লোকটির থেকে এক প্রকার ছিনিয়ে নেয় সন্তানকে পূর্ণতা। তারপর পাগলের মতো ছেলের চোখ মুখ উষ্ণ আদরে ভরিয়ে দেয়। বাচ্চাটার গা পুরো বরফ হয়ে গিয়েছে। গায়ে কাপড় বলতে শুধু একটি প্যান্ট পরা তোতা পাখিটা। জন্ম তার ঠান্ডা প্রধান দেশটির একটিতে হওয়ার কারণে ঠান্ডা সে ভালোই সময় সয়ে নিতে পারে, কিন্তু 5 বছরের ছোট্ট একটি বাচ্চাকে বরফওয়ালা পানিতে কয়েক ঘন্টা চবানো হলে সে কি ঠিক থাকতে পারবে? সে কেন কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সাথে এমনটা করা হলে সেই ব্যক্তিটিও অসুস্থ হয়ে পড়ত। মূলত পূর্ণতার উপর দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ ঝেড়েছে এই ছোট বাচ্চাটির উপর আঞ্জুমানের এমন পাগলামি পূর্ণ কাজ করতে না পেরে ক্ষুধে প্রায়টি নুয়ে পড়েছে। ছেলেকে অজ্ঞান দেখে পূর্ণতা তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। গায়ে থাকা অন্যটা সাধের মতো করে নিয়ে ছেলেকে সহ মুড়িয়ে নেয়। মায়ের বুকের ওম পেয়ে অবচেতন তাজওয়াত বোধহয় একটু স্বস্তিই পায়। এদিকে বোনকে কাঁদতে দেখে আরিয়ানের মাথা খারাপ হয়ে যায়। এক মায়ের পেটের বোন না হোক তারা, কিন্তু ছোট থেকে সে পূর্ণতাকে নিজের আপন বোনই ভেবে এসেছে। বুঝ হওয়ার পর থেকে মেয়েটাকে শুধু কাঁদতেই দেখেছে। মায়ের মৃত্যু, ভালোবাসার মানুষটির থেকে দাও কষ্ট পাওয়া, বাবার মৃত্যু, আপনজনদের দেওয়া কষ্ট সইতে না পেরে দেশ ত্যাগ, সবকিছুতেই শুধু কান্না কান্না আর কান্না। পূর্ণতার নামটির বিপরীতমুখী হয়ে উঠেছে তার জীবন। আরিয়ানের
মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে পূর্ণতার কান্না দেখে। সে আঞ্জুমানের বাহু ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় দিতে থাকে। ৩ নাম্বার থাপ্পড় মারার পর ৪ নাম্বারটি মারার আগে আঞ্জুমান নিচে পড়ে যায়। মেয়েটিকে এমন উত্তম মাধ্যম খেতে দেখে রায়হানা বেগম হাউমাউ করে কেঁদে দিয়ে তার কাছে ছুটে যেতে চায়, কিন্তু পারে না। তাকে জিম্মি করে রাখা গুন্ডাটি তার পথ রোধ করে দাঁড়ায়। চটপটে মিষ্টভাষী নিবেদিত প্রাণের অধিকারী আরিয়ানের মাথায় যেন আজ প্রতিশোধের নেশা চেপে বসেছে। প্রথমে তার বোনকে কষ্ট দেওয়া, তারপর তার প্রেয়সী। সে ভেবে পায় না একটা মেয়ে মানুষ এতটা ভয়ঙ্কর, নিকৃষ্ট, বিধ্বংসী কী করে হতে পারে। সে জানত মেয়েরা মায়ের জাত, তারা কোমল, নরম, ভালোবাসায় পরিপূর্ণ এক আত্মা হয়ে থাকে। কিন্তু আঞ্জুমান তার জানাকে মিথ্যে প্রমাণ করেছে। আঞ্জুমান নামক এই নিকৃষ্ট কীর্তি। আরিয়ান আঞ্জুমানের চুলের মুঠি ধরে তাকে নিচ থেকে ওঠায়, তারপর রাগে হিসিয়ে বলল, এই, তুই এত নিকৃষ্ট কেন রে? এত নিকৃষ্ট, নির্দয়, বিধ্বংসী কেন তোর মন? সমাজের নিম্ন স্তরের কীট বললেও তো কম হবে রে তোকে। সাইকো অমানুষ তুই একটা। তোর রাগ বড়দের সাথে, জাওয়াদ ভাই আর বনুর সাথে। তুই ওদের সাথে মিটাতে সেই রাগ। ওই দুধের শিশুটিকে এমন কষ্ট দিলি কেন? তোর মনে কি একটু মায়া দেওয়া নেই? আঞ্জুমান আরিয়ানের মতো সুপুরুষের ধপাধপ থাপ্পড় খেয়ে আপাতত চোখে সর্ষে ফুল দেখছে। জাওয়াদ এতক্ষণ তার মাকে মুক্ত করতে সক্ষম হয়েছে বাঁধন থেকে। সে মিসেস শেখকে ধরে দাঁড় করিয়ে এক হাত দিয়ে নিজের সাথে আগলে রেখেছে। কিন্তু আরিয়ানের কথা তার কানে যেতেই সে আর চুপ থাকতে পারে না। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরে শালা বাবু, বুঝতে হবে গাছ যেমন বিষাক্ত, ফলও তার থেকে দ্বিগুণই বিষাক্ত হবে। যার মা নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে নিজের স্বামী সন্তান ফেলে গিয়ে এক নিরীহ নারীর সংসার ভেঙেছে, সে মেয়ে আর কতটা ভালো হতে পারে তুমি বুঝতে পারছো? জাওদের এমন অপমানে আঞ্জুমানের মা রায়হানের মাথা নিচু হয়ে যায়। অন্যদিকে আঞ্জুমান রেগে গর্জন করে ওঠে, মুখে লাগাম টানুন জাওয়াদ ভাইয়া। আমার মা সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না, যেটার মূল্য চুকাতে গিয়ে আপনার সারা জীবন আফসোস করতে হয়। আঞ্জুমানের হুমকিতে জাওয়াদ 2 পয়সার মূল্য দিল না, বরং রায়হানা বেগমের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আপনার বিবেক একবারও বিঁধল না নিজের মেয়ের এমন কুকীর্তিতে সাথ দিতে? রায়হানা এবার মাথা তুলল নিচ থেকে, তারপর দীর্ঘ গলায় বলল, না, বাঁধেনি। কেন বাঁধবে? তোমাদের বিবেক কোথায় ছিল যখন আমার মেয়েকে ঠকালে? আমার মেয়েকে তোমার বউ মেরে কি অবস্থা করেছে ওর। এসব করার সময় তোমাদের বিবেক না বাঁধলে আমারও বিবেকে বাঁধেনি ওর সাথ দিতে। এখন যে এত আমার মেয়ে করছেন, যখন এই মেয়েকে ছেড়ে পুরান প্রেমিকের হাত ধরেছিলেন, তখন এই ভালোবাসা টান কোথায় ছিল? কোথায় ছিল এই বিবেক, যখন আমার মামা আপনার পা পর্যন্ত ধরে বলেছিল আপনাকে, যাতে আপনি অন্তত আপনার এই মেয়েটার দিকে তাকিয়ে হলেও সংসারটা করেন? আপনাকে সে মন থেকেই ভালোবেসেছিল, কিন্তু 14 বছরের সংসারে আপনি একটা দিনের জন্যও তাকে ভালোবাসেননি, আর নাই বা সংসারটাকে আপন করে নিয়েছিলেন। আমার মামাকে শুধু মাথার উপরে ছাদ হিসেবেই বেছে নিয়েছিলেন, ভালোবাসার স্বামী হিসেবে নয়। তাই তো প্রেমিকের এক ডাকেই 14 বছরের সংসারকে লাথি দিয়ে চলে গিয়েছিলেন। নিজের মেয়ের কথাও ভাবেননি। এখন এসেছেন আমার মেয়ে নামক 2 পয়সার নাটক করতে। ক্ষিপ্ত গলায় কথাগুলো বলে জাওয়াদ। মুখের উপর এমন বিষাক্ত সত্যগুলো শুনে রায়হানা বেগম নিজের পক্ষে সাফাই দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পায় না। জাওয়াদের আর কথা বাড়ানোর মতো রুচি হয় না এই কাল নাগিনীদের সাথে। সে আরিয়ানকে বলে, ওদের নিয়ে আমাদের পুরা গোডাউনে নিয়ে যাও। হুমায়ুন তোমাদের সাথে যাবে। এদের এমন অবস্থা এবার আমি নিজের করব। এদের ব্যবস্থা এবার আমি নিজেই করব। আপনজন ভেবে ছাড় দিয়েছিলাম এতদিন, কিন্তু ওরা এসবের যোগ্যই না। আরিয়ানা তার কথার সম্মতি জানায়। তারপর রায়হানাকে ধরে রাখা গুন্ডাটির দিকে তাকিয়ে বলল, আমার এক্স শাশুড়িকে সাবধানে গাড়িতে তুলিস। এই কাল নাগিনী কিন্তু ভীষণ বিষধর, যখন তখন তোকে ছোবল দিয়ে পালিয়ে যাবে। আরিয়ানের কথায় গুন্ডাটি হেসে দেয়। বসের কথা মতোই দুজন পাহারা দিয়ে তাকে নিচে নিয়ে গিয়ে গাড়িতে তুলে। আরিয়ান গুন্ডাটির সাথে কথা বলার সময় তার অজান্তেই আঞ্জুমানের চুলের মুঠিতে থাকা তার হাতের বাঁধন ঢিলে হয়ে এসেছিল।
আর তার এই বেখেয়ালি সুযোগ নিতে একবারও ভুল করে না আঞ্জুমান। আঞ্জুমানের ডান হাতটি অকেজো প্রায় হলেও বাম হাতটি বেশ ভালোই আছে। সে তার বাম হাতের কনুই দিয়ে আরিয়ানের চোখ বরাবর আঘাত করে। চোখের মতো এক নাজুক অঙ্গে আকস্মিক আঘাতে আরিয়ান কয়েক কদম দূরে সরে গিয়ে চোখে হাত দিয়ে বসে পড়ে। আঞ্জুমানের আরিয়ানের হাতের বাঁধন থেকে মুক্ত হয়েই আরও কিছু পা দূরে সরে যায়। তারপর নিজের কোমরে কামিজের নিচে লুকিয়ে রাখা অস্ত্রটি বের করে সেটা তাক করে জাওয়াদের দিকে। উন্মাদের মতো হাসতে হাসতে বলল, আপনি যে এই জন্মে আমার হবেন না সেটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। তাই বলে আপনাকে অন্যের হতে দেবার মতো ততটাও ভালো নই আমি। জানেন আশা করি, আপনি আমার না মানে আর কারো হতে দিব না আপনাকে। বিদায় আমার না হওয়া প্রিয়তম। কথাগুলো শেষ করে চোখ বন্ধ করে পরপর 3বার ট্রিগার প্রেস করে আঞ্জুমান। এরপর সব শান্ত। এক একটি সংসার পূর্ণতার মুখ মুখ দেবার আগে আরও একবার ধ্বংস হয়ে গেল। মৃত্যু মানব জীবনের সবচাইতে কঠিন ও তিক্ত সত্যগুলোর একটি। মানব জীবনের একমাত্র নিশ্চিত প্রতিশ্রুতি যাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, অথচ প্রতিদিন নিঃশব্দে তাকে তার দিকে এগিয়ে যায়। মৃত্যু কখনো কেবল একটি মানুষের সমাপ্তি নয়, কখনো কখনো একটি বহু স্বপ্ন, বহু অভ্যাস, বহু সম্পর্কেরও নীরব বিদায়। জীবন মানুষকে অহংকার হতে শেখায়, কিন্তু মৃত্যু সেই অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়ে মনে করিয়ে দেয় শেষ পর্যন্ত মাটির তৈরি এই দেহ মাটির কাছেই ফিরে যেতে হয়। আগরবাতির হালকা গন্ধ, আপনজন সাথে কাটানোর সুন্দর স্মৃতিচারণ ও আহাজারিতে ভারী হয়ে আছে শেখ ভিলার উঠান। বাড়ির মেয়ে বউয়েরা ওড়না বা শাড়ির আঁচল দিয়ে একটু পরপরই নিজেদের চোখ মুছছেন, কখনো বা একে অন্যের জড়িয়ে ধরে কান্নায় লুটিয়ে পড়ছে। পূর্ণতা আপনজন বিয়োগে এতটাই বিস্ময়ভীত যে তার সবকিছু কেমন একটা বিষাদময় স্বপ্ন লাগছে। মাথায় ওড়নার অংশবিশেষ টেনে নিয়ে শেখ ভিলার ড্রয়িং রুমে রাখা লাশটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সে কেমন একটা ঘোরে চলে গিয়েছে। তার সেই ঘোর ভঙ্গ হয় জিনিয়ার বুক ভাঙ্গা আহাজারিতে। মেয়েটা পাগলের মতো করছে নিজের জন্মদায়িনীকে হারিয়ে। মায়ের মৃত্যু সে কিছুতেই মানতে পারছে না। বোনের মতো ননদকে স্নেহের পরশে আগলে নেয় পূর্ণতা। পূর্ণতার বুক থেকেই ডুকরে কাঁদতে থাকে জিনিয়া। মিসেস শেখের মলিন মুখটার দিকে তাকিয়ে থেকেই পূর্ণতা ডুব দেয় সেই শ্বাসরুদ্ধকর সময়টাতে কয়েক ঘন্টা আগে। আঞ্জুমান যখন জাওয়াদের উদ্দেশ্যে গুলি ছুড়ে তখন তিনি জাওয়াদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঠিকই, কিন্তু নিজে আর সরার সময় পান না আর। জাওয়াদের জন্য বরাদ্দকৃত গুলি 3টি পর্যায়ক্রমে তার বুক, পেট ও এক পাশের চল ভেদ করে আরেক পাশের চল দিয়ে বের হয়ে যায়। পূর্ণতা তখনই তাজওয়াদকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। তবে জাওয়াদকে উদ্দেশ্য করে বলা আঞ্জুমানের কথাগুলো শুনে তার যেন শ্বাস বন্ধ হয়ে আসে সেই ক্ষণে। কিন্তু পাশা যে এমন করে উল্টে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। মিসেস শেখকে গুলি খেতে দেখে পূর্ণতা 5 বছর পর আবারও তাকে ডেকে উঠেছিল, আম্মা। জাওয়াদ মিসেস শেখের ধাক্কা খেয়ে অন্য একটি পিলের উপর গিয়ে পড়ল। মাথায় হালকা একটু চোট পায়, তবুও সে নিজের ব্যথাকে অগ্রাহ্য করে পেছন ফিরে তাকালে দেখতে পায় তার মমতাময়ী মায়ের সারা শরীরে রক্ত ভেসে যাচ্ছে। মায়ের এমন করুণ অবস্থা দেখে জাওয়াদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সে ভ্যাবলার মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিসেস শেখের দিকে। তবে মিসেস শেখ অতিরিক্ত রক্তক্ষরণের জন্য যেই হাঁটু ভেঙে মাটিতে পড়ে যেতে নেবে তখনই জাওয়াদ গিয়ে ধরে ফেলে তাকে এবং তাকে নিজের সাথে জড়িয়ে রেখে নিচে বসে পড়ে। পূর্ণতা তাজওয়াদকে কোলে নিয়েই তার কাছে ছুটে যায়। পূর্বের সব কথা ভুলে গিয়ে এক হাত দিয়ে ছেলেকে বুকে চেপে রেখেই অন্য হাত দিয়ে চেপে ধরে মিসেস শেখের একটি হাত। দ্বিতীয়বারের মতো প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে সে। কাঁদতে কাঁদতেই বলল, আম্মা, আপনার কিচ্ছু হবে না। আপনি শুধু চোখ বন্ধ করবেন না। আমরা এখনই আপনাকে হসপিটালে নিয়ে যাব। এই জাওয়াদ, বসে পড়লেন কেন? আমাকে তুলুন। দেখছেন না তার কত রক্তক্ষরণ হচ্ছে? জাওয়াদের সেই যেন তখনই সম্বিত ফিরে পায়। সে 2 হাত দিয়ে মাকে কোলে তুলে নিতে যায়, কিন্তু বাদ সাধেন খোদ মিসেস শেখি। সে যন্ত্রণা মিশ্রিত কণ্ঠে কোনো রকমে বললেন,
আমায় কোথাও নিতে হবে না। আমার আমার সময় যে আর নেই। আমি আমি এটা বুঝতে পারছি শেষ শেষ সময়টা আমার সন্তানের সাথেই কাটাতে চাই। তার কথা শুনে জাওয়াদ ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, এমনটা বলো না আম্মা। আমার কষ্ট হচ্ছে, তোমার কিচ্ছু হবে না। তুমি এভাবে আমার পূর্ণতার সংসার না দেখে যেতে পারো না আম্মা। মিসেস শেখ একটা বেদনা বিধুর হাসি দেন, অনেকটা ফিসফিসিয়ে বলেন, তো তোমাদের সুখের সংসার দেখার স্বপ্ন আমার স্বপ্ন থেকেই গেল আব্বা। তবে তুমি কষ্ট পেও না এর জন্য। আমি মন প্রাণ ভরে দোয়া করি তোমাদের জন্য। তারপর তিনি পূর্ণতার দিকে তাকিয়ে বললেন, মা গো, এই অপরাধীকে মাফ করে দিও মা। আমার জন্য আমার ছেলে, তুমি, আমার নিষ্পাপ নাতিটা একসময় কতই কষ্টই না পেয়েছ। প্রত্যক্ষভাবে আমার কারণেই তোমার বাবাটাও মারা গেল। আমার জন্য তুমি এতিম হয়েছ, সংসার ছাড়া হয়েছ। আমার নাতিটা জন্মের এত বছর বাবার সান্নিধ্য পায়নি। এত এত পাপ নিয়ে মরতে ইচ্ছা করবে না। এত তো এত এত পাপ নিয়ে মরতে হচ্ছে। কবরে না আমার জন্য কতই কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। তুমি আমায় মাফ না মন থেকে মাফ না করলে আমার কবর জীবনটা যে বড়ই কষ্টে কাটবে মা। তুমি আমায় মাফ করে দিও। মিসেস শেখের কথাগুলো পূর্ণতা কাঁদতে কাঁদতে বলল, এমন কথা বলবেন না আম্মা। মায়েদের ভুল মনে রাখতে নেই, এতে নিজেরই পাপ হয়। আপনি সব সময় আমাকে এমন দূর করে দিতে পারেন না। নিজের মায়ের পর আমি আপনাকে মায়ের স্থানে বসিয়েছিলাম, কিন্তু আপনি বরাবরের মতো এবারও আমার আগমনের কারণে চলে যেতে চাইছেন, তাই না? মিসেস শেখের রক্ত অত্যধিক ক্ষরণ হচ্ছে। বুক ও পেট থেকে গলিয়ে রক্ত বের হচ্ছে। ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে তার চিকিৎসাও যদি শুরু করা হয় তাহলেও বাঁচানো যাবে কিনা সন্দেহ। কিন্তু সে নিজেই বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। হয়তো প্রাণপ্রিয় পুত্রের সুখের সংসারে দ্বিতীয়বারের মতো কণ্টক হতে চান না তিনি। মিসেস শেখ লম্বা করে একটা শ্বাস টানে, অনেকটা অ্যাজমার রোগীদের মতো অ্যাজমা অ্যাটাক আসে তখনকার মতোই। আজরাইল বোধহয় রুহ কবজ করতে এসে পড়েছে তার। শ্বাস গ্রহণের পরপরই হঠাৎ সে কাশতে থাকে। মিসেস শেখ যতবারই কাশি দিচ্ছে ততবারই মুখ থেকে রক্ত বের হচ্ছে। সে নিভু নিভু দৃষ্টি নিয়ে পূর্ণতার সিক্ত মুখের পানে তাকায়। ঠোঁটের কোণে একটা দুঃখের হাসি টেনে নিয়ে বলে, না রে মা, রাগ নেই তো তোর ওপর আমার। আসলে ভাগ্য এবার আমার উপর নারাজ। প্রথমবার যে জঘন্য পাপ করেছি সেটার জন্য আমার এই শাস্তিই পাওনা। সে একটু থেমে নিজের শাড়ির আঁচল বেঁধে রাখা চাবিটার ইশারায় জাওয়াতকে খুলে দিতে বলে। ইশারার নিঃশ্বাস নিতেও তার ভীষণ কষ্ট হচ্ছে। মনে মনে উপরওয়ালার কাছে আরও 2 মিনিট সময় চাচ্ছেন তিনি, যাতে তার প্রিয় সংসার ও সন্তান উভয়কে যোগ্য ব্যক্তির হাতে গুছিয়ে দিয়ে সে নিশ্চিন্তে চিরনিদ্রায় ঢলে পড়ে যেতে পারেন। জাওয়াত চাবির ছড়াটি আঁচল থেকে খুলে মায়ের হাতে দিতেই মিসেস শেখ চাবির ছড়া ও জাওয়াদের ডান হাত উভয়ই পূর্ণতার হাতে তুলে দেয়। একদম বুঝে আসা গলায় শেষ কয়েকটা কথা হিসেবে বলল, আজ থেকে আমার সংসার আর আমার প্রাণপ্রিয় সন্তানকে তোমার হাতে তুলে দিলাম পূর্ণতামা। জানোই তো, মেয়েদের কাছে সংসার আর সন্তান নিজেদের জীবনের থেকেও বেশি প্রিয় থাকে। আজ আমি আমার জীবন দিয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দিয়ে তোমায় পূর্ণতা দিয়ে যাচ্ছি। তুমি এইটুকু জিনিসকে আগলে রেখো। আমার জিনিয়াটা দেখে রেখো মা। তোমাদের বাবার খেয়াল রেখো। আর আমাকে মাফ করে দিও, আলবিদা। কথাগুলো শেষ করার সাথে সাথে তার একটা নিঃশ্বাস টান ওঠে। এর পরপরই সব আবারও শান্ত হয়ে যায়। পূর্ণতা মিসেস শেখের বুকে মাথা রেখে হাউ মাউ করে কেঁদে ওঠে। জাওয়াত পাথর বনে গিয়ে মায়ের রূপহীন মলিন মুখটার দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে করে হাত উঠিয়ে মিসেস শেখের খুলে থাকা চোখের পাতা বন্ধ করে দেয়। বর্তমান ছেলেরা সবাই কবর খুঁড়ে বাসার ভেতরে আসে। মিসেস শেখকে শেখ ভিলার পেছনের বাগানে কবর দেওয়া হবে, এমনটাই করতে নাকি তিনি বলেছিলেন নিজের স্বামীকে। তার শেষ ইচ্ছে সম্মান জানিয়ে জাওয়াত শেখ ভিলার বাগানে কর্নারে কামিনী ফুলের গাছের নিচে তার জন্য কবর খুঁড়ে। কামিনী ফুল মিসেস শেখের ভীষণ পছন্দ ছিল। টনি, আরিয়ান, জাওয়াত, হুমায়ুন মিসেস শেখের খাটিয়ার 4 কর্নারে গিয়ে দাঁড়ায়। জিনিয়া আসন্ন
ঘটনা বুঝতে পেরে পূর্ণতা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার হবে হুড়োহুড়ি করতে থাকে। আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার আম্মুকে নিও না তোমরা। আম্মু, ও আম্মু, আমি আমি আর তোমার সাথে রাগ দেখাবো না। তোমার সব কথা শুনবো। তাও তুমি আমার উপর অভিমান করে চলে যেও না। মা, ও মা, আম্মু, যেও না আমায় ছেড়ে। জিনিয়া ভীষণ পাগলামি করতে থাকে। টনি আর্যকে প্রিয়তমার এমন করুণ দশা দেখে নিজের ঠোঁট কামড়ে ধরে। মা হারানোর কতটা যে কষ্টের সেটা সে খুব ভালো করেই জানে। পূর্ণতা নিজেও শারীরিকভাবে অসুস্থ থাকায় তার একার পক্ষে জিনিয়াকে সামলানো কষ্টকর হয়ে পড়ে। জাওয়াতদের মামি ও খালারাই এগিয়ে আসে জিনিয়াকে সামলাতে। মিসেস শেখের খাটিয়া নিয়ে ছেলেরা বাইরের দিকে হাঁটা দিলে জিনিয়া ফ্লোরে পা দাপিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় সে অজ্ঞান হয়ে গেলে মহিলারা সবাই ধরাধরি করে তাকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আফটার এ টাইম অনেক ইমোশনাল একটা পর্ব হলো। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।